স্বাগত চট্টগ্রাম প্রতিদিনে, সঙ্গে আছি আমি জান্নাতুল সাদিয়া। জ্বালানি ও বিদ্যুৎ সংকট নিরসনে 10 বছরের পরিকল্পনা তৈরি করে সংসদে উপস্থাপন করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুপুরে চট্টগ্রামের বাঁশখালীতে সমাবেশে জ্বালানি ও বিদ্যুৎ খাত নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান জানান তিনি। প্রধানমন্ত্রী বলেন, ঝগড়া ফ্যাসাদ বাদ দিয়ে দেশের ভাগ্যের উন্নয়ন করতে হবে। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর দ্বিতীয়বারের মতো কক্সবাজার এবং চট্টগ্রামে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম সফর। হেলিকপ্টারে মহেশখালীতে পৌঁছে মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর পরিদর্শন করেন তিনি। পরে কয়লা ভিত্তিক বিদ্যুৎ প্রকল্প ও মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের কার্যক্রম পরিদর্শন করেন। মহেশখালী থেকে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারছড়া ইউনিয়নে যান তারেক রহমান। সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য নির্মিত নতুন ঘরের উদ্বোধন করেন। পরে বাহারছড়া ইউনিয়নের পশ্চিম বাঁশখালী উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের লক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী। সেখানে বন্যায় ক্ষতিগ্রস্ত 100 পরিবারের হাতে নতুন ঘরের চাবি তুলে দেন। পাশাপাশি বিশেষ চাহিদা সম্পন্ন 10 জন ব্যক্তিকে অর্থ সহায়তা ও বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন। সমাবেশে প্রধানমন্ত্রী বলেন, সরকারের দায়িত্ব মানুষের সুখে দুঃখে পাশে থাকা। মানুষের ভাগ্যের উন্নয়নে বিশাল সমুদ্র সম্পদকে কাজে লাগানো হবে বলে জানান তিনি। এই যে আমাদের সামনে বিশাল সমুদ্র, এটি হচ্ছে এই বাংলাদেশের সম্পদ, এই দেশের সম্পদ, এবং সেজন্যই এই সমুদ্রকে কিভাবে ব্যবহার করে বাংলাদেশের মানুষের তাদের জীবন ব্যবস্থা উন্নত করা যায়, সেই পরিকল্পনা কিভাবে গ্রহণ করা যায়, তার জন্য আজকে আমি মাতার বাড়ি গিয়েছিলাম। জ্বালানি ও বিদ্যুৎ খাতকে সময়োপযোগী করতে সরকার পরিকল্পনা গ্রহণ করেছে বলে জানান সরকার প্রধান। বলেন, জাতীয় সংসদে পরিকল্পনা পেশ করে সিদ্ধান্ত নেওয়া হবে। দেশের শান্তি শৃঙ্খলা কেউ যেন বিনষ্ট করতে না পারে, সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান। আগামী 10 বছর আমাদের জ্বালানি পরিকল্পনা কি হবে, আগামী 10 বছর ইনশাআল্লাহ বাংলাদেশের বিদ্যুৎ ব্যবস্থা কি হবে, সেই প্রস্তাবনা আমরা জাতীয় সংসদে উপস্থাপন করব। জাতীয় সংসদে উপস্থাপন করার মাধ্যমে আমরা পরিকল্পনা দিয়ে সেই কাজ আমরা শুরু করব। দেশের উন্নয়নে সরকারের পাশাপাশি সবাইকে অংশ নেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী তারেক রহমান এই বাঁশখালী উপজেলায় আসলেন এবং তিনি ঘোষণা দিলেন, এই এলাকায় যারা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা হবে। এবং তিনি আজকে এখানে 100 জন মানুষের হাতে নতুন ঘরের চাবি তুলে দিলেন। সাইফুল ইসলাম, নিউজ 24, বাঁশখালী, চট্টগ্রাম। প্রধানমন্ত্রীর সফর নিয়ে আরো খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী নয়ন বড়ুয়া জয়। জয়, প্রধানমন্ত্রীর সফর নিয়ে সবশেষ কি তথ্য আছে জানাবেন। সাথে দেখতে পাচ্ছেন চট্টগ্রামের হাটহাজারী কলেজ মাঠে কিন্তু এখনো প্রধানমন্ত্রী আসেনি, তবে মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। প্রধানমন্ত্রীকে এক নজরে দেখার জন্য কিন্তু বিভিন্ন জায়গা থেকে বহু দূর দূরান্ত থেকে নেতা কর্মীরা তারা এসেছেন, এমনকি সাধারণ মানুষও এই সমাবেশে যোগ দিয়েছেন। কিছুক্ষণ পর কিন্তু প্রধানমন্ত্রী এই মঞ্চে, যে মঞ্চটি আমরা দেখানোর চেষ্টা করছি, এই মঞ্চে এসে কিন্তু কথা বলবেন। এখন আমরা যতটুকু জেনেছি হাটহাজারী মাদ্রাসায় সেখানে গেছেন, এর আগে বাবুনগরী মাদ্রাসায় গেছেন, বাবুনগরী মাদ্রাসার পর হাটহাজারী মাদ্রাসায় সেখানে গিয়ে কবর জিয়ারত করার কথা রয়েছে হেফাজতের সাবেক আমির আল্লামা শফির। তো এই কবর জিয়ারতের পর কিন্তু এখানে আসার কথা রয়েছে আমরা জানতে পেরেছি। তবে অধীর আগ্রহ নিয়ে নেতাকর্মীরা অপেক্ষা করছেন কখন প্রধানমন্ত্রী মঞ্চে আসবে, কখন তারা এক নজরে দূর যারা এসেছেন তারা দেখবেন, সেই আশা নিয়ে তারা এসেছেন। হাটহাজারী মানুষের কিন্তু অনেক দাবির মধ্যে সবচেয়ে বড় দাবি কিন্তু পূরণ হচ্ছে বলে তারা জানিয়েছে। তারা বলছেন প্রধানমন্ত্রীকে তাদের মাটিতে, হাটহাজারীর মাটিতে নিয়ে আসা, এখানে এসে তাদের সাথে কথা বলা, এটাই তাদের একমাত্র দাবি ছিল। সেই দাবি কিন্তু পূরণ হচ্ছে। তারা মনে করছেন প্রধানমন্ত্রী যেহেতু হাটহাজারীর মাটিতে পা রেখেছেন, এখন হাটহাজারী সহ পুরো চট্টগ্রামের উন্নয়ন আরও বেশি হবে বলে তারা মনে করছে। তাদের যে দাবি রয়েছে হাটহাজারী মানুষের, তারা বলছেন যে চট্টগ্রাম রাঙ্গামাটি সড়ক যেহেতু হাটহাজারীর উপর দিয়ে গেছে, একই সাথে চট্টগ্রাম খাগড়াছড়ি সড়ক যেন 4 লেনে উন্নীত হোক, এমনকি আরও অন্যান্য দাবিও কিন্তু তাদের মুখ থেকে আমরা শুনতে পেয়েছি। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে স্টুডিওতে সাদিয়ার কাছে। জয়, ধন্যবাদ আপনাকে। কুমিল্লায় আবারও দেশি বিদেশি বিভিন্ন পণ্য নিয়ে কুটির শিল্প বাণিজ্য মেলা শুরু হচ্ছে। শুরুর আগেই এক নজর দেখতে মেলার গেটে ভিড় জমাচ্ছেন সাধারণ মানুষ। এ নিয়ে আরো খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী এইচ এম মহিউদ্দিন।
মহিউদ্দিন, মেলার প্রস্তুতি কতটুকু শেষ হয়েছে, কবে নাগাদ উদ্বোধন হবে জানাবেন? ধন্যবাদ সাদিয়া। আপনি যেমনটি বলছিলেন যে কুমিল্লায় দ্বিতীয়বারের মতো সবচেয়ে বেশি বৃহত্তর বাণিজ্য মেলার উদ্যোগ নিয়েছে এই কুটির শিল্প এবং বাণিজ্য মেলায় দেশি বিদেশি বিভিন্ন ধরনের পণ্যের সমাহার নিয়ে এই মেলাটি শুরু হবে আগামী 2 থেকে 3 দিনের মধ্যে কুমিল্লা ইফিজেড এরিয়াতে যে পুরাতন যে বিমানবন্দর বন্দরের মাঠে। আমি যদি একটু দেখাই, এখানে আগামী 2 থেকে 3 দিন পরেই এই মেলাটি উদ্বোধন, এই 2-3 দিন পরে এই মেলাটি উদ্বোধন হবে। তবে তার আগেই এই যে সমস্ত বিভিন্ন কুটির শিল্প এবং পণ্য নিয়ে যে যারা উদ্যোক্তা রয়েছেন তারা এই মেলাটিতে তারা অংশগ্রহণ করেছেন এবং যে বৃহত্তর পরিসরে যে একটি সুন্দর যে গেট করেছেন সেটি এবং মেলার এই আপডেটটি দেখার জন্য সাধারণ মানুষের উপচে পড়া ভিড় তৈরি হচ্ছে এখনই। তবে মেলা কর্তৃপক্ষ জানিয়েছেন যে এই কম দামে এবং ন্যায্য মূল্যে দেশি বিদেশি যে বিভিন্ন ধরনের পণ্য সেই পণ্যগুলো রিসেন্টলি এই মেলা থেকে উদ্বোধনের পরে সেটি ডিসকাউন্টে পাওয়া যাবে। আশা করা যাচ্ছে আগামী 2 থেকে 3 দিনের মধ্যে এই মেলাটি উদ্বোধন করবেন এবং কুমিল্লাবাসী সেটি উপভোগ করবেন। তো এই ছিল কুমিল্লা কুটির শিল্প বাণিজ্য মেলা থেকে আমার কাছে সর্বশেষ। চলে যাচ্ছে স্টুডিওতে সাদিয়া। মহিউদ্দিন, ধন্যবাদ আপনাকে। দেশের বিভিন্ন স্থানে নানা আয়োজনে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত হয়েছে। সকালে দিবসটি উপলক্ষে রাঙামাটি পৌর চত্বরে আলোচনা সভা ও দলীয় নৃত্যের আয়োজন করা হয়। এ সময়ে বিভিন্ন আদিবাসী জনগোষ্ঠীর প্রতিনিধি ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। একইভাবে বান্দরবান ও খাগড়াছড়িতেও ক্ষুদ্র নৃগোষ্ঠীরা আন্তর্জাতিক আদিবাসী দিবস পালন করেছে। সভায় বক্তারা আদিবাসী জনগোষ্ঠীর অধিকার নিশ্চিতকরণ, মাতৃস্বাস্থ্য ও নিরাপদ প্রসব ব্যবস্থা জোরদার এবং ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণের উপর গুরুত্বারোপ করেন। নোয়াখালীর 4 লেন সড়কের বেহাল দশা, ফুটপাত দখল করে সড়কের 2 পাশে চলছে ব্যবসা। এতে চরম ভোগান্তিতে পড়েছেন পথচারীরা। এ নিয়ে আরো খবর জানাতে নোয়াখালী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আকবর হোসেন সোহাগ। বিস্তারিত জানাবেন। ধন্যবাদ সাদিয়া। আপনি যেমনটা জানতে চেয়েছেন, আমি আছি নোয়াখালী জেলা শহর মাইজিতে। আমি আপনাকে একটু জানিয়ে রাখি যে নোয়াখালী এই সোনাপুর থেকে বেগমগঞ্জ চৌরাস্তা পর্যন্ত 4 লাইন সড়কটি হাজার হাজার টাকা খরচ করে 4 লাইন করা হয়েছে। আমি আপনাকে একটু দেখাতে চাই এই 4 লাইন সড়কটি এতই বেহাল অবস্থা যে 2 পাশে সড়কের 2 পাশে সড়কের জায়গা দখল করে আসে, ফুটপাত জায়গা দখল করে আসলে ব্যবসা বাণিজ্য সহ বিভিন্ন যানবাহন থেমে থাকে, সবসময় লেগে থাকে। আমি আপনাকে একটু দেখাতে চাই যে আপনি দেখছেন যে ফুটপাতের জায়গাগুলো দখল করে 2 পাশে সড়কের 2 পাশে যানজট লেগে থাকে। একদিকে যত পথচারীরা তাদের দুর্ভোগের সীমা নেই, শেষ নেই। তারা সবসময় তারা আসলে আসা যাওয়া করতে বা বিভিন্ন মানুষ যখন ফুটপাতে শহর দিয়ে বিভিন্ন জায়গাতে যায় তারা আসলে খুবই দুর্ভোগে পড়তে হয়। তাদের মানুষের অনেক ফুটপাতে কর্মচারী অনেক ব্যবসায়ীর সাথে আমি কথা বলছি, তারা বলছে তাদেরকে কোনো জায়গা নেই কোথায় ব্যবসা বাণিজ্য করবে, তারা আসলে তাদের কোনো জায়গা নেই, তারা কোথায় ব্যবসা বাণিজ্য করবে। তো এই বিষয়ে আমি কথা বলছি নোয়াখালী পৌর প্রশাসনের, জেলা প্রশাসনের। তারা আমাকে জানিয়েছেন যে প্রশাসনের পক্ষ থেকে অভিযান চালানো হয়েছে, অতীতেও অনেকবার অভিযান চালানো হয়, আগামীতেও চালানো হয়েছে এবং আরও সামনে অভিযান করা হবে। ফুটপাতের জায়গা দখল করে এবং সড়কের জায়গা দখল করে যারা ব্যবসা বাণিজ্য করবে, 4 লাইন সড়ক ব্যবহার করবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আসলে সব মিলে পথচারীদের দুর্ভোগের শেষ নেই, জনদুর্ভোগ চরমে। এই ছিল আমার কাছে নোয়াখালী থেকে সবচেয়ে বেশি স্টুডিওতে সাদিয়া। সোহাগ, ধন্যবাদ আপনাকে। পাহাড়ে একদিকে যেমন রয়েছে সশস্ত্র গোষ্ঠীর অপতৎপরতা আর অস্ত্রের ঝনঝনানি, অন্যদিকে রয়েছে প্রকৃতির অপরূপ সৌন্দর্য। এমন প্রতিকূলতার মধ্যেও পার্বত্য চট্টগ্রামে পাহাড়ি বাঙালি নির্বিশেষে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। শিক্ষা, চিকিৎসা থেকে শুরু করে নানা মানবিক সহায়তায় নিরলস কাজ করে যাচ্ছেন তারা। বান্দরবান থেকে ফিরে মাসুদা লাবণীর 3 পর্বের ধারাবাহিক প্রতিবেদনের আজ থাকছে শেষ পর্ব। ক্যামেরায় ছিলেন মেহেদী হাসান সুমন। বান্দরবনের আলীকদমে অবস্থিত মৃকল্যাণ ছাত্রাবাস। দুর্গম পাহাড়ি অঞ্চলের শিক্ষার্থীরা যেন অনায়াসে বিদ্যালয়ের কাছাকাছি থেকে পড়াশোনা চালিয়ে যেতে পারে সে লক্ষ্যে ছাত্রাবাসটি পরিচালনা করছে সেনাবাহিনী। পাশাপাশি তাদের দেয়া হচ্ছে সব ধরনের সহায়তা। এখানে আমাদের 134-35 জনের ছাত্রছাত্রী আছে। 9টা এবং 10টা যার যার স্কুল টাইমে তারা স্কুলে চলে যায়। আবার 6টা থেকে 8টা পর্যন্ত আমরা এখানে পড়াই তাদের। 15 জুলাই 2008 থেকে এই প্রতিষ্ঠানটা সেনাবাহিনীর অর্থায়নে চলে। শুধু এই ছাত্রাবাসে নয়, দুর্গম অঞ্চলে বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ ও পরিচালনার দায়িত্ব পালন করছে সেনা সদস্যরা। পাশাপাশি পার্বত্য চট্টগ্রামের প্রত্যন্ত এলাকায় বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ সরবরাহ করছে বাহিনীটি। তাদের
আড়াতে কোনো স্কুল নাই, বিদে বাংলাদেশ সেনাবাহিনী ওদেরকে পরিচালনা করে। আমাদের একটা নার্সিং ট্রেনিং দেওয়া হয়েছিল, আমরা ওখান থেকে আমাদেরকে ওষুধপত্র দিছিল বিভিন্ন, কারণ আমাদের ওখানে হাসপাতাল অনেক দূরাদূরে। পাহাড় থেকে সব ধরনের বৈষম্য দূর করে পাহাড়ি ও বাঙালির মধ্যে সম্প্রীতি আর শান্তির মেলবন্ধন তৈরিতে অব্যাহত রয়েছে সেনা কল্যাণমূলক কার্যক্রম। এরই অংশ হিসেবে প্রতিনিয়ত অসহায় ও সাধারণ পাহাড়ি জনগোষ্ঠীর মাঝে তুলে দেয়া হচ্ছে বিভিন্ন উপহার সামগ্রীও। অন্যদিকে রুমা উপজেলার ইডেনপাড়ায় শুষ্ক মৌসুমে পানি সংকট নিরসনে গড়ে তোলা হচ্ছে একটি আধুনিক পানি সংরক্ষণাগার। 1 লাখ লিটার ধারণ ক্ষমতা দেওয়ার পরে আমাদের বেথার পানির জন্য আর এত বেশি সমস্যা আর হবে না। সমস্ত জাতিগোষ্ঠীগুলোর মধ্যে আমাদের সম্প্রীতির বন্ধনে বেষ্টনের জন্য বাংলাদেশ সেনাবাহিনী কাজ করে যাচ্ছেন। সহিংসতা আর সংঘাতের পথ এড়িয়ে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে শান্তিতে একসঙ্গে বসবাস করতে চান সাধারণ পাহাড়ি আর বাঙালিরা। মাসুদা লাবনী, নিউজ 24, বান্দরবন। এই ছিল নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনের সংবাদে। ধন্যবাদ সবাইকে।